তো ধারক কি বলতে গেলে যেমন আমরা অনেকেই ধারক বা ক্যাপাসিটর বলতে কেউ বলে যে এটা এমন একটা ব্যবস্থা যে হচ্ছে আধান সঞ্চয় করে রাখে। আবার কেউ বলে এটা এমন একটি সংস্থা যে হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখে। কেউ আবার বলে ধারক হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটারির মতোই, মানে ব্যাটারির কাজ যা ধারকের কাজ তাই। তো সমস্ত কিছু থেকে আমাদেরকে বুঝতে হবে ধারক জিনিসটা কী। তো প্রথমেই যেটা বুঝতে হবে যে ব্যাটারি আর ধারকের মধ্যে পার্থক্য কোথায়? মানে আমরা হঠাৎ করে ধারক কেন ব্যবহার করব? ঠিক আছে? তো দেখো, দুটি তো ব্যাটারি আর ধারকের মধ্যে প্রথমে সাদৃশ্য কি আর বৈসাদৃশ্য কি জানবো। তো প্রথম যেটা জানতে হবে ব্যাটারি কি জিনিস। তো ব্যাটারি হচ্ছে এমনই একটা ডিভাইস যে কোনো সার্কিটের দুটো পয়েন্টের মাঝখানে বিভব পার্থক্য তৈরি করে এবং ওই বিভব পার্থক্য বজায় রাখে। ঠিক আছে? তো সেই যে সংস্থাকে আমরা বলি ব্যাটারি। ঠিক আছে? তো তো দেখো, ব্যাটারি আর ক্যাপাসিটরের মধ্যে প্রথম যে সাদৃশ্য কি বলছে, উভয়ই শক্তি সঞ্চয় করতে পারে। মানে ব্যাটারির মধ্যেও কিছু এনার্জি স্টোর থাকে, ক্যাপাসিটরের মধ্যেও কিছু এনার্জি স্টোর থাকে। ঠিক আছে? আর ২ নম্বর পয়েন্ট কি বলছে, উভয়কেই কোনো সার্কিটে যদি তুমি যোগ করো তখন সে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে, ক্যাপাসিটরও করবে ব্যাটারিও করবে। কিন্তু এদের মধ্যে কিন্তু বৈসাদৃশ্য আবার অনেকগুলো। কি কি দেখো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে উভয়ের ক্ষেত্রে শক্তি সঞ্চয়ের পদ্ধতি পৃথক। মানে ব্যাটারি বা ক্যাপাসিটরের মধ্যে এনার্জি যখন স্টোর হচ্ছে, যে প্রসেসে এনার্জিটা স্টোর হয় তার প্রসেস কিন্তু আলাদা। ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট বলছে ব্যাটারি আর ক্যাপাসিটর তার মধ্যে স্টোর থাকা এনার্জিটা যখন ছেড়ে দেয়, সেই ছেড়ে দেওয়ার প্রসেসটাও কিন্তু দুজনের মধ্যে আলাদা। আর থার্ড পয়েন্ট বলছে দুজনের মধ্যে কিন্তু সমপরিমাণ শক্তি থাকে না, দুজনা একই অ্যামাউন্টের শক্তি সঞ্চয় রাখতে পারে না। ঠিক আছে? ব্যাটারি ফোর্থ পয়েন্ট কি বলছে যে ব্যাটারির মধ্যে কি হয়, আমরা কি জানি ব্যাটারির মধ্যে তড়িৎ শক্তি থেকে, এই ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, তাই তো? তো ব্যাটারির মধ্যে কেমিক্যাল রিয়াকশন ঘটে, যার ফলে ও তো দুটি তড়িৎদ্বার থাকে, তার মধ্যে একটা তড়িৎচালক বল উৎপন্ন হয় এবং কন্টিনিউয়াসলি ওই কেমিক্যাল রিয়াকশন চলতে থাকে। মানে ব্যাটারি যে তড়িৎচালক বলটাও কিন্তু স্থায়ী থাকে। ঠিক আছে? কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু শক্তি সঞ্চয় পদ্ধতি এবং শক্তি ছাড়ার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? তো আমরা এর থেকে বুঝলাম যে ব্যাটারি আর ক্যাপাসিটর কিন্তু এক জিনিস নয়, যদিও তাদের ইউজটা অনেকটা একই। ঠিক আছে? তো প্রথম এখানে যেটা বলছি, ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি, ক্যাপাসিটর হচ্ছে ডিভাইস টু স্টোর এনার্জি। মানে ক্যাপাসিটর হচ্ছে এমন একটি ব্যবস্থা যে তার মধ্যে শক্তি সঞ্চয় করে রাখে। ঠিক আছে? নেক্সট দেখো, ব্যাটারি আর ক্যাপাসিটরের ব্যাপারটা যেটা এখন বললাম, একটা উদাহরণ দিয়ে এটাকে বলছি। ধরো একটা ড্যাম আছে। ঠিক আছে? ড্যাম জল জমা থাকে। এবার জল যত ভূমির লেভেল থেকে জলের হাইট যত বাড়বে, তার মধ্যে সঞ্চিত পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি তত বেশি হবে। ঠিক আছে? তো ধরো ড্যামের ৩টে দরজা আছে। ঠিক আছে? তো ড্যামের যদি একটা দরজা আমি খুলে দিই, ঠিক আছে, ওখান থেকে ধীরে ধীরে জল বেরিয়ে আসতে শুরু করবে। কতক্ষণ বেরোবে? যতক্ষণ অবধি না ড্যামের পুরো জল শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি, ড্যাম থেকে মানে আমরা ওই একটা দরজা দিয়ে কনস্ট্যান্ট রেটে দীর্ঘক্ষণ ধরে মানে জলের সরবরাহ পাবো। ঠিক আছে? এই ব্যবস্থাটাকে আমরা ব্যাটারির সাথে তুলনা করছি। ব্যাটারি থেকেও দীর্ঘক্ষণ ধরে কনস্ট্যান্ট রেটে শক্তি সরবরাহ পাওয়া যায়। মানে ব্যাটারি এক্সটার্নাল সার্কিটে দীর্ঘক্ষণ ধরে কারেন্ট বা ভোল্টেজ, মানে কনস্ট্যান্ট কারেন্ট বা কনস্ট্যান্ট ভোল্টেজ পাঠাতে পারে। ঠিক আছে? একটা কনস্ট্যান্ট রেটে পাঠাবে দীর্ঘ টাইম ধরে। আচ্ছা, কতক্ষণ ধরে পাঠাবে? যতক্ষণ না ব্যাটারির মধ্যে সঞ্চিত শক্তিটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ ওই এক্সটার্নাল সার্কিটে স্থির মানের কারেন্ট বা ভোল্টেজ সাপ্লাই করে। এখন দেখো, সেকেন্ড ছবিটা বলছে যে ড্যামটার যে ৩টে দরজা, সেটা যদি ৩টেই একসাথে ভেঙে দেওয়া যায়, তাহলে কি হবে? হঠাৎ করে ড্যামের সমস্ত জল বেরিয়ে যাবে। যদিও এটা অ্যাকচুয়ালি খুব ক্ষতিকারক, কারণ এটা হলে অ্যাকচুয়ালি ক্ষতিরই সম্ভাবনা। কিন্তু যদি এটা ঘটে তখন কি হবে? প্রচুর পরিমাণ জল আমরা একসাথে পাবো। তো এটাকে যদি আমরা তড়িতের দৃষ্টিভঙ্গি দিয়ে তুলনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? যে হঠাৎ করে যদি অনেকটা শক্তি আমরা পেয়ে যাই, যে ব্যবস্থার সাহায্যে আমরা খুব অল্প টাইমে অনেক পরিমাণ শক্তি লাভ করি, সেই ব্যবস্থাটাকেই আমরা বলি ক্যাপাসিটর। ঠিক আছে? তো ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, শক্তি যে সঞ্চিত এর মধ্যে থাকে, সেই সঞ্চিত শক্তিটা যখন বেরিয়ে আসছে, অল্প টাইমে অনেকটা শক্তি বেরিয়ে আসে, ফলে সেই ব্যবস্থাকে বলি আমরা ক্যাপাসিটর। এটা হচ্ছে ক্যাপাসিটর এবং ব্যাটারির মধ্যে
তুলনা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে যে যখন আমরা ক্যাপাসিটর চ্যাপ্টারটা পড়বো বা ধারক কি জানবো, প্রথম জানতে হবে আমাদের প্রথম উৎপন্ন ধারকের ব্যাপারে, ঠিক আছে? তো এটা হচ্ছে বহুদিন আগের ঘটনা। তো এখানে কি হয়েছিল যে তোমার লেডেন শহরে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল। তো এখানে হচ্ছিল কি যে ততদিনে স্থির তড়িৎ উৎপন্ন হয়ে গেছে। স্থির তড়িৎ মানে কি, ধরো যদি একটা পদার্থকে আরেকটা পদার্থ দিয়ে ঘর্ষণ করো, তখন দুটো পদার্থেই আধান সঞ্চালিত হয়। একটাতে যে পরিমাণ পজিটিভ আধান জমা হবে, আরেকটাতে সেই পরিমাণ নেগেটিভ আধান জমা হয়, ঠিক আছে? এবার স্থির তড়িৎ মানে কি, ওই যে আধানটা উৎপন্ন হলো সেই আধানটা ওইখানে স্থির থাকে। যেমন ধরো চুলে চিরুনি দিয়ে যদি তুমি আঁচড়াও, শীতকালে দেখা যায় কি ওই চিরুনির মধ্যে আধান সঞ্চালিত হয়, কিন্তু ওই চিরুনিকে যদি তুমি কিছুক্ষণ রেখে দাও, কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পর দেখা যাবে ওর মধ্যে ওই আধানের কিন্তু কোনো অস্তিত্ব নেই। ওই চিরুনির কাছে যদি ছোট ছোট কাগজের খণ্ড আমরা প্রথমেই রাখছিলাম, মানে চুলে আঁচড়ানোর সাথে সাথে যদি কাগজের খণ্ডের কাছে রাখি, দেখা যাবে কাগজ খণ্ডকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু যখন 5 মিনিট পর দেখা যাবে ও কিন্তু আর অ্যাট্রাক্ট করছে না, ঠিক আছে? তার মানে ওর মধ্যে যে আধানটা জমা হয়েছিল চিরুনিতে, সেটা এখন আর নেই, সেটা ডিসচার্জ হয়ে গেছে, ছড়িয়ে গেছে, ঠিক আছে? তো বিজ্ঞানীরা কোনোভাবেই কোনো একটা সংস্থার মধ্যে আধানকে জমা রাখতে সক্ষম হচ্ছিলেন না, ঠিক আছে? তো বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করছিলেন, করতে করতে এ তারা প্রথম যে, মানে এটা লিডেন শহরের একজন বিজ্ঞানী এটা করেছেন, এবং করেছেন যেটা কি, উনি অ্যাকচুয়ালি পরীক্ষাটা করতে গিয়ে একটা ভুল করে ধারক আবিষ্কার করে ফেলেছিলেন, ঠিক আছে? মানে তার ভুলের মাধ্যমে তিনি বুঝেছিলেন যে তার আবিষ্কারটা কি হয়েছে। তো তিনি কি করেছিলেন, এটাকে লিডেন জার বলা হয়, হ্যাঁ? এটা আমরা বাড়িতেই করতে পারি। কি জিনিস দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা কাঁচের পাত্র, হুম? তো তার মধ্যে জল আছে, জলটা অবিশুদ্ধ জল, এবং অবিশুদ্ধ জল কিন্তু পরিবাহী হয়, ঠিক আছে? তো প্রথম যে ব্যবস্থাটা, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। ধরো একটা কাঁচের গ্লাসে কিছুটা জল নিলে, এবং জলটা যেন বিশুদ্ধ জল না হয়, মানে ওই জলটা যেন তড়িৎ পরিবাহী হয়, ঠিক আছে? এবার তাকে কোনো একটা অন্তরক পদার্থে স্ট্যান্ডের উপর, মানে একটা ধরো কাঠের টেবিলের উপর বসিয়ে দাও। আচ্ছা, এরপর ওর মধ্যে একটা কোনো, মানে তড়িতের সুপরিবাহী, ধরো কোনো একটা তার কিংবা একটা চামচ ইত্যাদি ওর সাথে যোগ করো, হুম? তো মানে ওর মধ্যে দিয়ে দাও, মানে গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসে জল নাও, জল নিয়ে তার মধ্যে একটা কোনো তড়িতে সুপরিবাহী পদার্থ, কোনো চামচ বা দিয়ে দাও, এবং এই গোটা গ্লাসটাকে একটা অন্তরক স্ট্যান্ডের ওপর রাখো, হুম? এবার ওই যে তারটার সাথে যদি বাইরে কোনো, মানে চার্জের সোর্সের সাথে যুক্ত করো, মানে অ্যাকচুয়ালি কি হয়েছিল, পরীক্ষা যখন হয়েছিল তখন কি, এই যে ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই যে হাতে ধরা আছে যে কাঁচের বোতলটা, এর দেখো মাঝখান থেকে একটা স্ক্রু উঠে আছে, এটা কিন্তু তড়িতের পরিবাহী। এর সাথে একটা তার গিয়ে একটা স্থির, মানে তড়িৎ আধানের উৎসের সাথে যোগ করা ছিল। মানে একটা, মানে কাঁচের বল রাখা ছিল যেটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, আর তার গায়ে একটা সিল্কের, মানে সিল্কের একটা কাপড়ের সাথে ওটা টাচ করা অবস্থায় ছিল। এবার তারটা মানে ওই কাঁচের যে গোলকটা যত ঘুরবে, ওই কাঁচের গোলকের সাথে সিল্কের যে পদার্থটা ঘর্ষণ হয়ে কাঁচের গোলকের মধ্যে আধান জমা হবে, সেই আধানটা কিন্তু তারের মধ্যে দিয়ে পরিবাহিত হয়ে এই পেরেকের মতো যে জিনিসটার মধ্যে দিয়ে এসে এই জলের মধ্যে সঞ্চয় করে রাখা ছিল বিজ্ঞানীদের উদ্দেশ্য। কিন্তু তারা এখানে এই ছবিতে যে এই যে মানে গ্লাসটাকে মানে এই কাঁচের যে বোতলটাকে হাতে ধরা হয়েছে, এটা কিন্তু প্রথমে করা হয়নি। প্রথমে কিন্তু হাতে ধরা হয়নি, গোটা বোতলটাকে টেবিলের উপর রাখা হয়েছিল, ঠিক আছে? তো এই অবস্থায় তারা যতবার এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তারা আধানকে সঞ্চয় করতে পারেননি। তো ওই যে লেডেন শহরে ওই যে বিজ্ঞানী একদিন কি করেন, ভুল ক্রমে এই কাঁচের বোতলটাকে তোমার কোনো অন্তরক স্ট্যান্ডের উপর না রেখে হাত দিয়ে ধরেন নিজে, এবং যখন তিনি হঠাৎ করে এই যে তোমার এই যে পিনটা, মানে এই যে লোহার যে পেরেকের মতো জিনিসটা, তার গায়ে যখন হঠাৎ করে স্পর্শ করেন, তিনি দেখেন তীব্র শক খান। তীব্র শক খান মানে কি? মানে আমরা কি জানি, অনেকটা চার্জ যখন আমাদের কোন মধ্যে দিয়ে সঞ্চালিত হয়, তখন আমরা শক খাই। তো তিনিও তীব্র শক খান, কিন্তু তিনি এটা তার অজ্ঞাতে ভুল করে ফেলেছিলেন। নর্মাল যে পরীক্ষাটা করতেন তাতে এই কাজ করতেন না। তো ভুল করে যখন অনেকটা শক পেলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এর মধ্যে কিন্তু আধান সঞ্চালিত, মানে কিভাবে আধান এর মধ্যে আসছে,
এবং সঞ্চয় হয়ে আছে। এই লিডেন জারটাকেই কিন্তু প্রথম ধারক বলা হয়। হ্যাঁ? এর একটা আরও একটা ছবি, আরও ভালো ছবি এটা। দেখতেই পাচ্ছ। তো এখানে কি দেখতে পাচ্ছি দেখো, যে পরপর দেখো মাঝের একটা হচ্ছে মেটাল রড, আচ্ছা একটা গ্লাস জার, হুম, আচ্ছা উপরে একটা কর্ক আছে যেটা নন কন্ডাক্টিং, আচ্ছা ইন্টারনাল একটা ভিতর দিকে একটা মেটাল কোটিং মানে একটা পরিবাহীর কোটটা আছে, আর কাঁচের জারটার ভিতরে একটা পরিবাহীর কোটিং আছে, বাইরে একটা পরিবাহীর কোটিং আছে, হুম, আর একটা চেন বা ওয়্যার আছে নিচ অব্দি। তো অ্যাকচুয়ালি এই যে লিড ইন জার এটাই কিন্তু প্রথম ক্যাপাসিটার বা ধারক। কিভাবে, যে এখানে দেখো দুটো পরিবাহী, এই যে এক্সটার্নাল মেটাল কোটিং আর ইন্টারনাল মেটাল কোটিং, এর মধ্যে একটা গ্লাস জার, গ্লাস কিন্তু কি অন্তরক পদার্থ, তাই তো, পরাবৈদ্যুতিক পদার্থ। তো দুটো পরিবাহী যখন একটা পরাবৈদ্যুতিক পদার্থ দ্বারা পৃথক থাকে, সেই সংস্থাটা কিন্তু মানে ওই সংস্থার মধ্যে আধান জমা থাকে বা শক্তি জমা থাকে। এই ব্যবস্থাটাকেই আমরা ধারক বলি। তো এখান থেকেই আমরা ধারকের প্রাথমিক ধারণা পাই। তো ধারক মানে কি, যে তার মধ্যে আধান সঞ্চয় করার মাধ্যমে শক্তি সঞ্চয় করে রাখতে পারে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে বলি আমরা ধারক। ঠিক আছে? এবং ওই সঞ্চিত শক্তিকে আমরা পরে নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারি। তো ধারক মানে এমন একটা জিনিস যে তার মধ্যে শক্তি সঞ্চয় করে রাখে এবং সেই সঞ্চিত শক্তি থেকে পরবর্তীকালে আমরা বিভিন্ন রকম কাজে লাগাতে পারি ওই শক্তিকে। ঠিক আছে? এখানেও আরেকটা ধারকের শক্তি সঞ্চয়ের একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, এটা হচ্ছে একটা গোলাকার একটা পাত্র, এর মধ্যে 1 লিটার লিকুইড আছে যার আয়তন হচ্ছে 1 লিটার এবং এর মাঝখানে একটা রাবারের পর্দা আছে। ঠিক আছে? তো স্টার্টিংয়ে এই পর্দাটার একদম মাঝামাঝি থাকে এবং উভয় দিকে জলের অ্যামাউন্ট সমান থাকে। নেক্সট ছবিতে আমরা দেখছি যে একটা পাম্প লাগিয়ে যদি কোনোভাবে ডান দিক থেকে জলকে এনে বাঁ দিকের যে পোর্শনটাতে বেশি করে জল জমা করতে পারি, তখন কি হয়, রবারের পর্দাটা দেখো ধীরে ধীরে ডান দিকে সরে যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি স্ট্রেচ হচ্ছে, মানে বিস্তৃত হচ্ছে। এবার আমরা এটা আগে পড়েছি যে ধরো কোনো স্প্রিংকে যদি তুমি টেনে প্রসারিত করো, তখন ওর মধ্যে কী হয়, স্থিতিশক্তি সঞ্চারিত হয়। ওই সঞ্চিত শক্তি ওকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে সাহায্য করে। এই ক্ষেত্রেও ওই রবারের পর্দার মধ্যেও কিন্তু রবারের পর্দাটা মানে এই বিস্তৃত হয় এবং এর মধ্যে শক্তি সঞ্চিত থাকে, যে একে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। ঠিক আছে? ধারকও একই নীতি বহন করে, সেটা পরে বোঝাবো কিভাবে হয়। আচ্ছা, আমরা কি জানি, তেমন ধরো কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতা বাড়ে। ঠিক আছে? ঠিক সিমিলারলি কোনো যদি পরিবাহীকে আমি আধান দিই, তেমনি তার বিভব বাড়তে থাকবে। ঠিক আছে? এখানে একটা পরিবাহী গোলক দেখানো হয়েছে যাতে কিউ পরিমাণ পজিটিভ আধান দেওয়া আছে এবং ওই আধানটি ওর মধ্যে বন্ধিত আছে। ঠিক আছে? তো এখন এই গোলকটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর এবং ওই গোলকের সেন্টার থেকে স্মল আর দূরত্বে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালের ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ। ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন হোল ইন্টু কিউ বাই আর স্কোয়ার, আর পোটেনশিয়াল ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন হোল ইন্টু কিউ বাই আর। এপসাইলন হচ্ছে যে মিডিয়ামে পরিবাহী গোলকটা রাখা আছে তার তড়িৎভেদ্যতা। ঠিক আছে? এখন যদি এই পরিবাহীটার পৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড নিই, তখন কি হবে, স্মল আরটা ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেসড হবে, তাই তো? ইলেকট্রিক ফিল্ড হবে 1/4 পাই এপসাইলন হোল ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, পোটেনশিয়াল হবে 1/4 পাই এপসাইলন হোল ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর। ঠিক আছে? তো এপসাইলনকে আমরা এপসাইলনের জায়গায় লিখতে পারি, দেখো, কে এপসাইলন জিরো। কে হচ্ছে মিডিয়ামটির পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে ওই মিডিয়ামের কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। ঠিক আছে? তো এপসাইলনের জায়গায় আমরা বসাতে পারি কে এপসাইলন নট। তো ভি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1/4 পাই কে এপসাইলন নট হোল ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর। এটা হচ্ছে ওই পরিবাহীর পৃষ্ঠে বিভব। আর পরিবাহীর মধ্যে ইলেকট্রিক ফিল্ড হয় শূন্য, পরিবাহীর মধ্যে বিভবের রাশিমালা কি হয়, পরিবাহীর পৃষ্ঠে বিভবের মান যা হয়, পরিবাহীর ভিতরের প্রত্যেকটা পয়েন্টেও বিভব কিন্তু একই থাকে। ঠিক আছে? কিন্তু পরিবাহীর ভিতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য, ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম
ভ্যালু পাওয়া যায় পরিবাহী পৃষ্ঠে, এবং পরিবাহী পৃষ্ঠ থেকে যত দূরত্ব বাড়তে থাকে ইলেকট্রিক ফিল্ডের মান তত কমতে থাকে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে পরিবাহীটার বিভব তার আধানের সাথে কিন্তু সমানুপাতিক। পরিবাহীতে যত আধান দেবো তার বিভব বাড়ছে, তাহলে আমরা বলতে পারি কি ভি প্রপোর্শনাল টু কিউ বা কিউ প্রপোর্শনাল টু ভি। তো এই প্রপোর্শনালিটির সাইন তোলার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হলো ইকুয়াল, এখানে তাহলে কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ভি। সিটা হচ্ছে ওই কনস্ট্যান্ট, সিকে বলা হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। তো সি সমান আমরা কি লিখতে পারছি ইকুয়েশন থেকে, ক্যাপিটাল কিউ বাই ভি, মানে ওই পরিবাহীর আধান ডিভাইডেড বাই পরিবাহীর বিভব। তো এখান থেকে আমরা ক্যাপাসিটেন্সের সংজ্ঞা কি দিতে পারি, যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান লাগে সেটাই হচ্ছে ওই বস্তুর ধারকত্ব। ঠিক আছে, তো যদি ভি ইকুয়াল টু 1 হয় তাহলে সি ইকুয়াল টু কিউ হবে। ঠিক আছে, এবার হচ্ছে ধারকত্বের একক। ধারকত্বের একক এসআই একক ধারকত্বের হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, তো বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম অনুযায়ী ফ্যারাডটা আসছে। তো আমরা লিখতে পারি কি 1 ফ্যারাড ইকুয়াল টু কি 1 কুলম বাই 1 ভোল্ট, মানে 1 এফ ইকুয়াল টু 1 কুলম বাই 1 ভোল্ট। আর এর হচ্ছে ইএসইউ একক, মানে এর হচ্ছে সিজিএস একক হচ্ছে 1 ইএসইউ বা মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা 1 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, সমান হচ্ছে 1 স্ট্যাট কুলম ডিভাইডেড বাই 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এবং সিজিএস এবং এসআই এককের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু দেখতে পাচ্ছি 1 কুলম বাই 1 ভোল্ট। 1 কুলম সমান হয় 3 × 10⁹ ইএসইউ আধান, আর 1 ভোল্ট ইকুয়াল টু হয় 1/300 ইএসইউ বিভব। তো 1 ফ্যারাড ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এটা হচ্ছে ধারকত্বের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক। তো এই 1 ফ্যারাডটা খুব বড় মান, সেই জন্য আমরা জেনারেলি যে সমস্ত ধারক তৈরি করি খুব ছোট ছোট ধারক হয়, তাদের ধারকত্বের মানও খুব কম হয়। যেমন ধরো 1 মাইক্রোফ্যারাড মানে 10⁻6 ফ্যারাড, 1 ন্যানোফ্যারাড মানে 10⁻9 ফ্যারাড, 1 পিকোফ্যারাড মানে 10⁻12 ফ্যারাড মতো হয়। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে ধারকত্ব জিনিসটা কি, ক্যাপাসিটেন্স জিনিসটা কি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তাহলে এরপরে বুঝবো ধারক কি, ধারকে আসবো। তো প্রথমে আমি দেখছি ধারকত্ব কোন কোন ব্যাপারের উপর নির্ভরশীল। তো ধারকত্ব বা ক্যাপাসিটেন্স সি ইকুয়ালটা আমরা কি লিখি কিউ বাই ভি। এই ইকুয়েশন থেকে দেখো ওই যে আগের যে পরিবাহী গোলকটা নিয়েছিলাম তার পৃষ্ঠে বিভব ভি ইকুয়াল টু কি লিখেছিলাম 1/4πk∈ হোল ইন্টু কিউ বাই আর, তাই তো। এখন এই পরিবাহীটার রেডিয়াস যত বাড়বে, রেডিয়াস বাড়া মানে তার ক্ষেত্রফল তত বাড়বে, ক্ষেত্রফল যত বাড়বে তার বিভব কিন্তু কমবে। আবার তার আধান যদি কনস্ট্যান্ট থাকে, বিভব কমা মানে তার ক্যাপাসিটেন্স কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে এর ক্ষেত্রফল, ওই পরিবাহীর ক্ষেত্রফল যত বাড়বে তার ধারকত্ব তত বাড়বে। ঠিক আছে, নেক্সট দেখো এই যে ইকুয়েশনটা ভি ইকুয়াল টু 1/4πk∈, এই যে ইকুয়েশনটায় এখানে ভি আর কে মানে মিডিয়ামটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু ব্যস্তানুপাতিক, মানে কোনো মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বাড়বে তার পোটেনশিয়াল তত কমবে। পোটেনশিয়াল কমা মানে কিন্তু তার ধারকত্ব তত বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে সি ইজ প্রপোর্শনাল টু কে। আচ্ছা, ধারকত্ব কিন্তু পরিবাহীর আকারের উপরেও নির্ভর করে। ধরো বিভিন্ন রকমের পরিবাহী, ধরো গোলীয় পরিবাহী হতে পারে, কিংবা ধরো সিলিন্ড্রিক্যাল পরিবাহী হতে পারে, তো সমান্তরাল পাতধারক হতে পারে, বিভিন্ন আকৃতির পরিবাহীর ধারকত্ব বিভিন্ন রকম হয়। আর নেক্সট পয়েন্ট কি বলছে, অন্যান্য পরিবাহীর উপস্থিতি, মানে যে পরিবাহীটার ধারকত্ব বার করতে হচ্ছে তার সামনে যদি অন্য কোনো পরিবাহী থাকে তখনও কিন্তু এই পরিবাহীর ধারকত্ব চেঞ্জ হয়। তো কিভাবে হয় সেটা আমরা বুঝবো। এটা তোমাদের বইতে ছোট ছোট পরীক্ষার মাধ্যমে বোঝানো আছে, আমি পরীক্ষাগুলো বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট কি বলছে, পরিবাহীর তলের ক্ষেত্রফল ও আকৃতি। ঠিক আছে, কি বলেছে দেখো এখানে ছবিতে একটা আধানযুক্ত এবোনাইট দণ্ডের ওপর একটা পাতলা টিনের পাত ঝোলানো আছে। এই টিনের পাতটাকে টান টান করে রাখা হয়েছে। ঠিক আছে, এবার ওই আধানটা টিনের পাতে সঞ্চালিত হয়। ঠিক আছে, এবার ওই টিনের পাতকে যদি একটা তার দিয়ে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি যোগ করে দাও, ওই স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ হবে
এবং তার বিস্ফোরণ দেখে এই পাতলা টিনের পাতটার বিভবের পরিমাণ বুঝতে পারা যায়। ঠিক আছে? এবার যদি ওই এবনাইট দণ্ডটাকে গুটিয়ে টিনের পাতের ক্ষেত্রফল কমিয়ে দেওয়া হয়, মানে টিনের পাতটাকে যদি গুটিয়ে নেওয়া হয়, এর মোট আধান কিন্তু এক আছে, কিন্তু গুটিয়ে নেওয়া হয়েছে মানে তার ক্ষেত্রফল কমেছে। এখন ক্ষেত্রফল কমা মানে তার বিভব কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? এবং বিভব বাড়া মানে তার ধারকত্ব কিন্তু কমে যাবে। এই যে ইকুয়েশন দেখো, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এখানে যদি আধান কনস্ট্যান্ট হয়, সি কিন্তু ভি এর সাথে ব্যস্তানুপাতিক। মানে কোনোভাবে যদি বিভব কমে, ক্যাপাসিটেন্স কিন্তু বাড়বে, আর বিভব বাড়লে ক্যাপাসিটেন্স কমবে। তো যেহেতু বিভব সমান, একটু আগেই তোমরা দেখলে ভি সমান কি হয় গোলীয় পরিবাহীর ক্ষেত্রে, ভি ইকুয়াল টু 1/4 পাই কে এপসাইলন যেটা কিউ বাই আর। তো রেডিয়াস যদি কমে, রেডিয়াস কমলে ওই পরিবাহীর কি হবে, ক্ষেত্রফল কমবে। ক্ষেত্রফল কমা মানে কিন্তু রেডিয়াস কমা মানে বিভব বাড়ছে, আবার বিভব বাড়া মানে কিন্তু ক্যাপাসিটেন্স। বিভব যদি বাড়ে মানে রেডিয়াস কমলে ক্ষেত্রফল কমছে, তার মানে বিভব বাড়ছে, বিভব বাড়া মানে ক্যাপাসিটেন্স কমছে, তার মানে ক্ষেত্রফল কমলে ক্যাপাসিটেন্স কমছে, ক্ষেত্রফল বাড়লে ক্যাপাসিটেন্স বাড়ছে। ঠিক আছে? নেক্সট যে এক্সপেরিমেন্টটা কি বলছে দেখো, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। এখানে ছবিটা দেখো, এখানে একটা পরিবাহী পাত নেওয়া হয়েছে, তাতে ধরো কিছু পরিমাণ পজিটিভ আধান আছে। তো একে যদি তোমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের সাহায্যে যোগ করো, তখন তার পাতা দুটির মধ্যে একটা বিস্ফোরণ পাবে। ঠিক আছে? এবং এই পাতা দুটির দূরত্ব দেখে বিস্ফোরণ মানে এই পরিবাহীর বিভবের পরিমাণটা তোমরা বুঝতে পারছো। এবার যদি নেক্সট যে ছবিটা দেখো, যে দেখো এখানে এ যে পাতটার সামনে আরেকটি কাঁচের পাত নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? তো এখন কি করছে, কাঁচের পাতের মধ্যে এ পাতের যে আধানটা আবেশ তৈরি করে, এবং আবেশ কি হয়, কাঁচের পাতের দুই পৃষ্ঠে সমপরিমাণ বিপরীত আধান তৈরি হয়। এদেরকে আবিষ্ট আধান বলা হয়। আচ্ছা, এ পাতের কাছে যে আধানটা তৈরি হয়, যদি এ পাতের চার্জ হয় প্লাস, তাহলে এ পাতের কাঁচের পাতের যে পোর্শনটা এ পাতের কাছে, সেখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, এবং দূরবর্তী প্রান্তে কিন্তু পজিটিভ চার্জ তৈরি হবে। ঠিক আছে? এখন এই যে নেগেটিভ আধানটা এ পাতের যে পজিটিভ আধানটার উপর কি প্রভাব ফেলে দেখো, এই নেগেটিভ আধানের ফলে এই পাতের বিভব কিন্তু কমে যায়। আর পজিটিভ আধানটার মানে কাঁচের পাতের মধ্যে থাকা পজিটিভ আধানের ফলে এই এ পাতের বিভব কিন্তু বেড়ে যায়। আচ্ছা দেখো, তাহলে কি দেখলাম, যে এই কাঁচের পাতের যে নেগেটিভ আধান এ পাতের বিভব কমিয়ে দিচ্ছে, পজিটিভ আধান এ পাতের বিভব বাড়িয়ে দিচ্ছে, কিন্তু যেহেতু নেগেটিভ আধানটা এ পাতের বেশি কাছে, অতএব এরই প্রভাব বেশি হবে, ফলে এই কাঁচের পাতের প্রভাবে এ পাতের বিভব কিন্তু কিছুটা কমে যাবে। এর ফলে কি হয়, স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ কিছুটা কমে যায়। তার ফলে এ পাতের বিভব কমে যাচ্ছে। এবার আমরা এই যে ইকুয়েশন থেকে দেখো, সি ইকুয়াল টু কিউ ভি, এখানে যদি কিউ কনস্ট্যান্ট হয়, তাহলে ভি আর সি ব্যস্তানুপাতিক, বিভব কমা মানে তার ক্যাপাসিটেন্স বাড়বে, ফলে এই যে এ পাতটির ধারকত্ব কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি বলছে, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। ঠিক আছে? তো ছবিটা দেখো, যে প্রথমে যে এ পাতটা, এটা একটা অন্তরিত পরিবাহী, মানে একটা অন্তরকের আস্তরণের মধ্যে যদি একটা পরিবাহী থাকে, কিংবা অন্তরক স্ট্যান্ডের ওপর যদি একটা পরিবাহী বসানো থাকে, তাকে বলে অন্তরিত পরিবাহী। তো এতে পজিটিভ আধান ছিল, একে আমি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের সাথে যুক্ত করলাম, তার একটা বিস্ফোরণ পেলাম, এবং ওই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দেখে বুঝলাম যে বিভব কত। ঠিক আছে? এবার এর কাছে আমি আবার একটি ওরকম অন্তরিত পরিবাহী যদি নিয়ে আসি, এর কাছে একদম রাখি, এ পাতের ধনাত্মক আধান বি, মানে এ পাত নয়, এ গোলকের যে ধনাত্মক আধান বি গোলকের মধ্যে কি করবে, তড়িৎ আবেশ তৈরি করবে, ফলে নিকটতম প্রান্তে প্লাস মেরুর বিপরীত, মানে প্লাস আধানের বিপরীত আধান নেগেটিভ, দূরতম প্রান্তে আমরা পজিটিভ আধান পাবো। ঠিক আছে? তো এখন এই যে বির নেগেটিভ আধানের জন্য এর বিভব কিন্তু কমে, বির পজিটিভ আধানের জন্য এর বিভব বাড়ে, কিন্তু যেহেতু নেগেটিভ আধানটা ওই এর কাছে আছে, অতএব নেগেটিভ আধানের প্রভাবটা বেশি হয়, ফলে অ্যাজ এ হোল এর বিভব কিন্তু কমে। ঠিক আছে?
এবং এর বিভব কমে মানে কি, স্বর্ণপদার্থ দুটির বিস্ফোরণ কিন্তু আগের তুলনায় কমে যাবে। আবার আমরা কি জানি, বিভব কমা মানে ধারকত্ব বাড়া, অতএব এ পরিবাহীর ধারকত্ব বাড়বে। আচ্ছা, এই পরিবাহীর ধারকত্বকে আমরা আরও বাড়াতে গেলে কি করব, এই বি পাতের যে বি মানে বি পরিবাহীকে ভূসংলগ্ন করে দেব। মানে বি পরিবাহীর দূরতম প্রান্তটাকে ভূসংলগ্ন যদি করি, ওই প্রান্তে যে আধানটা আছে, ওই ধনাত্মক আধানটা ভূসংলগ্ন করার কারণে মাটিতে চলে যাবে, ঠিক আছে? তার মানে বিতে শুধুমাত্র নেগেটিভ আধানই থাকবে। এখন এই নেগেটিভ আধান কিন্তু এর যে পজিটিভ আধানটাকে কমাবে। মানে এই আধানের ফলে, মানে বির নেগেটিভ আধানের ফলে এর কিন্তু বিভব কমে যায়, অনেকটা কমে যায়। যদি মানে আগের যে ছবিটা, এর যে ছবিটা দেখো এখানে, এখানে কিন্তু বির নেগেটিভ আধানের জন্য এর বিভব কম ছিল, কিন্তু বির পজিটিভ আধানের জন্য বির বিভব বাড়ছিল। সেই জন্য এর কিন্তু বিভবটা অ্যাজ এ হোল আগের তুলনায় সামান্য কম ছিল। কিন্তু এখন যেহেতু বিতে আর পজিটিভ আধান নেই, অতএব এর বিভব বাড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই, ফলে শুধুমাত্র বি নেগেটিভ আধানের ফলে এর কিন্তু বিভব অনেকটাই কমে যাবে, এবং বিভব অনেকটা কমে যাওয়ার ফলে তার ধারকত্ব অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে? এবার বলছে একটা পরিবাহী গোলকের ধারকত্ব, ধরো আর ব্যাসার্ধের একটা পরিবাহী গোলক নাও, তাতে কিউ আধান দাও। তো এটা ওরও আমরা কি জানি, পরিবাহীর বাইরের পৃষ্ঠ সুষমভাবে বণ্টিত হয়ে যায়, এবং তার পৃষ্ঠে বিভবের রাশিমালা 1/4πε0 Q/R। ক্যাপাসিটেন্স মানে আমরা কি জানি, Q/V। তো এই ভ্যালুটা যদি বসিয়ে দাও, ভি এর মানটা এখানে বসিয়ে দাও, ক্যাপাসিটেন্স ইকুয়াল টু পেয়ে যাবে 4πε0R। আবার আমরা সবাই জানি 1/4πε0 যেহেতু 9 × 10⁹ ইউনিট হয়, অতএব সি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি R/9 × 10⁹ ফ্যারাড। কিন্তু সিজিএস পদ্ধতিতে কি হয়, সিজিএস পদ্ধতিতে বিভব কি হয়, অনলি Q/R। ফলে ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু Q/V এর জায়গায় আমরা কি বসাতে পারি, Q/R, এবং সেখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু অনলি আর পাবো, ঠিক আছে?